আমি আজকে নফসল ভাইয়ের অনুমতিতে আবার আপনাদের সাথে আরেকটি গল্প শেয়ার করার জন্য এসেছি। আমার আজকের গল্প বেসিক্যালি ঢাকা শহরকে কেন্দ্র করে, রামপুরা এলাকাকে কেন্দ্র করে আমার এই ঘটনা। এবং খুব মজার ঘটনা, সবাই মন দিয়ে শুনবেন। গত বছর 2016 জুলাই 1 তারিখ বেসিক্যালি ঘটনাটা ঘটেছিল জুলাই মানে ঈদের পরবর্তী দিন ঘটনাটা ঘটেছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 2016 জুলাই মাসে আমাদের বাংলাদেশে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, এবং সে কারণে ঘটনাটার তারিখগুলো আমার এত ভালোভাবে মনে আছে। তো ঘটনাটা আমি শুরু করছি। আমাদের মেস চেঞ্জ করা হয়েছিল, অর্থাৎ আমরা এক বাসা থেকে শিফট করে আরেক বাসায় আমরা কলিগরা শিফট করেছিলাম। শিফট করা হয়েছিল বেসিক্যালি জুলাইয়ের 1 তারিখে। আমি কিছু ফ্যামিলির কারণে আমি আমার বাসা চলে যাওয়াতে আমি শিফটিং এর সময় ঢাকা থাকতে পারিনি, মানে মেস চেঞ্জের সময় বাসা থাকতে পারিনি। তো আমি কিছুদিন পরে ঈদ আপনারা জানেন যে জুলাই মাস প্রথম দিকে ঈদ ছিল, তো আমি ঈদের পরবর্তী দিনে আমি ঢাকায় চলে আসি আমার মেসের জিনিসপত্র সব কিছু ঠিক করে গোছগাছ করার জন্য। তো আমি আসার আগে আমার এখানে এক কালিগ ছিল শুধু, বাকি সবাই ঢাকায় চলে গিয়ে সবাই ঢাকার বাইরে ছিল। তো আমি ওই কালিগকে জানিয়েছিলাম যে আমি আসছি এবং আমি রাত্রে গাড়িতে উঠলে পরবর্তী দিন সকালবেলা আমি ঢাকায় থাকবো ইনশাল্লাহ, আপনি আমাকে সেখান থেকে রিসিভ করে নিয়ে নতুন বাসায় আমরা চলে যাব। তো আমি ওনাকে প্রথমে জানিয়েছিলাম যে আমি রাত্রে গাড়িতে উঠছি, কিন্তু কোনো কারণ বশত আমি সেদিন রাত্রে গাড়িতে উঠতে পারিনি। পরবর্তী সকালে আমি গাড়িতে উঠলাম এবং অ্যারাউন্ড 11:30-12টার মধ্যে আমি ঢাকা শহরে ছিলাম। তো আমি ওনাকে ঢাকা শহরে পৌঁছার পরে পৌঁছার আগেও এবং পৌঁছানোর পরে আমি অনেকবার ওনাকে ট্রাই করেছি, ওনার নাম্বারে ফোন দিয়েছি, এবং কিন্তু আমি ওনাকে একবারও ফোনে পাইনি। তো আমি এসে ওনার জন্য অপেক্ষা করছিলাম যেখানে আমাকে অপেক্ষা করতে বলা হয়েছিল, এবং আমি আশা ছিলাম যে উনি আমাকে না পেয়ে থাকলে, সকালবেলা যদি উনি এসে আমাকে না পেয়ে থাকেন তাহলে উনি আমাকে অবশ্যই ফোন করবেন, ভাই আপনি কোথায় আছেন বা কিছু। কিন্তু আমি কোনো ধরনের ওনার কাছ থেকে রিপ্লাই পাইনি। আমি ওখানে অপেক্ষা কিছুক্ষণ থাকার পরে আমি আমার অন্যান্য কালিগদেরকে ফোন করা শুরু করলাম, ভাই বাসার অ্যাড্রেস বলে দেন, আমি কোথায় যাব, কিভাবে যাব, এক্সেট্রা। তো ওনারা জানালেন ঠিক আছে ভাই, আপনি অমুক জায়গায় রামপুরে এই বাসায় এই বিল্ডিং এততলা আপনি যান, আপনি ওখানে আমাদের নতুন মেস হচ্ছে ওটা। আমি সেই হিসাবে ওখানে পৌঁছালাম। আমি পৌঁছানোর পরে আমাদের মেস ছিল 5 তলায়। তো আমি 5 তলায় যখন উঠলাম তখন আমার যে কলিগ আমাকে রিসিভ করার কথা ছিল, তখন দেখছি যে উনি দরজার তালা বন্ধ করছেন। তো আমি ওনাকে দেখে বললাম যে ভাই আপনি আমাকে রিসিভ করতে আসার কথা, আপনি আমাকে রিসিভ করতে আসেননি কেন? তো উনি আমাকে কোনো রিপ্লাই দেননি সেই মুহূর্তে। আমি ওনাকে বললাম আপনি কোনো কাজে বাইরে যাচ্ছেন? উনি বললো এতটুকু বলে উনি আমাকে চাবি দিয়ে উনি বের হয়ে গেলেন। আমি ওনাকে বললাম যে ভাই আপনি আসার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে আসবেন, আমার প্রচন্ড খিদা পেয়েছে। তখন অ্যারাউন্ড 2টা বাজে দুপুর। আমি রুমের মধ্যে চলে গেলাম, সেখানে গিয়ে ঘুমিয়েছিলাম। মাগরিবের সময় আমার যখন ঘুম ভাঙলো, আমি ফ্রেশ হচ্ছিলাম, সেই সঙ্গে উনি ঘরের মধ্যে প্রবেশ করছে। আমার কালিগ ঘরের মধ্যে প্রবেশ করে উনি আমাকে দেখে মোটামুটি একটু আটকে উঠছে বলে উনি আমাকে বলতেছে যে আপনি কোথা থেকে আসলেন? তো আমি বললাম আমি কোথা থেকে আসলাম মানে কি, আমি জাস্ট এমনি ফান করে হেসে কথাটাকে উড়িয়ে দিলাম। তো উনি ভাবলো যে উনি সকালবেলা যখন আমাকে নিচে নামছে তখন উনি দারোয়ানকে চাবি দিয়ে গেছে একটা, যাতে আমি আসলে চাবিটা আমি পেয়ে যাই। ঘটনাটা তখন ঘটলো যখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমার জন্য আপনি কোনো খাবার নিয়ে এসেছেন কিনা। তখন উনি বলে যে ভাই আপনার জন্য আমি খাবার কেন আসবো, আপনি যে এসেছেন সেটাই তো আমি জানি না। আমি বললাম ভাই আপনি কি বলছেন, সকালবেলায় তো আপনি আমাকে দরজা খুলে দিয়ে গেলেন, আপনি কিভাবে বুঝলেন যে আমি বাসায় কিভাবে ঢুকলাম? আমি বলে যে না আমি তো নিজে দারোয়ানের কাছে চাবি নিয়ে রেখে গেছি, আপনি হয়তো চাবি নিয়ে আসছেন, আমি এটা ভাবছি। বলছি না ভাই আমি তো কোনো চাবি নিয়ে আসিনি, আমি তো উপরে এসে দেখি যে আপনি দরজা বন্ধ করতেছেন। আমি আপনাকে বললাম যে ভাই আমাকে চাবি দিয়ে যান, আমি থাকি, আপনি আমার জন্য খাবার নিয়ে আসেন। তো উনি কিছুটা অবাক হলো এবং মোটামুটি একটা লেভেলে বলেছে যে উনি আমার কথায় বিশ্বাস পায় না, হয়তো উনি ভাবতে আমি ওনার সাথে ফান করছি। পরবর্তীতে আমরা রাত্রে খাবার যখন নিচে নামছিলাম তখন আমি 2তলায় দাঁড়াইছিলাম। আমি ওনাকে বললাম যে কাজ করেন, আপনি দারোয়ানের কাছে যান, আপনি দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনার যে গেস্ট আসার কথা ছিল অর্থাৎ আমি, সে এসেছে কিনা, এবং যে আপনি যে চাবির কপিটা তাকে দিয়েছিলেন সেই চাবিটা ওনার কাছে আছে কিনা। তো উনি নিচে নেমে আসে, আমি সেই আড়ালে দাঁড়ায় কথা শুনতেছি ওনাদের। তো দারোয়ানকে উনি জিজ্ঞেস করলো যে আমার একটা গেস্ট আসার কথা ছিল, উনি কি এসেছেন? তখন দারোয়ান বলেছে না স্যার, আপনার তো কোনো গেস্ট আসেনি, তুমি বলে ঠিক আছে তুমি চাবি নিয়ে আসো। তো ও রুমে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে বলে স্যার আমি চাবি কোথায় রাখছি, আমি এখন খুঁজে পাচ্ছি না। তো উনি বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, পরে চাবি নিয়ে নিবো। তো এই ঘটনাতে উনি আসলে বুঝতে পারছে যে এখানে কিছু একটা ঘটে গেছে।
আমিও মোটামুটি, কারণ আমি মোটামুটি এই ধরনের ঘটনা একটু অভ্যস্ত, তাই আমি বুঝতে পারছি যে কিছুটা বড় কিছু ঘটেছে এখানে। তো আমি আর উনি খেতে বসলাম টেবিলে। তো কিছুক্ষণ উনি চুপচাপ থাকার পর উনি নিজেই বললো যে ভাই, এমনও হতে পারে যে দারোয়ান ছিল না, আপনি হয়তো চুপি চুপি ওর রুম থেকে চাবি নিয়ে দরজা খুলে আপনি ঢুকে গেছেন, এই কথাটা বলে আপনি আমাকে ভয় ভয় দেখাচ্ছেন। আমার বেসিক্যালি ইচ্ছা ছিল যে কথাটা যাতে এভাবে শেষ হয়ে যাক, কারণ আমি অভ্যস্ত এই ঘটনাগুলোর সাথে, কিন্তু উনি অভ্যস্ত না। আমিও আশাই ছিলাম যে ঘটনাটা এভাবেই শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনাটা বেসিক্যালি এভাবে শেষ হয়নি। আমরা যখন রুমে ফিরে আসার পরে আমরা বেশ কিছুক্ষণ কাজ করলাম, অ্যারাউন্ড 12টা পর্যন্ত। এর মাঝখানে আমি প্রায় লক্ষ্য করলাম যে উনি এখনো অস্বস্তিতে ভুগতেছে, উনি আমাকে ঠিক মতো জবাব দিচ্ছে না, চুপ করে আছে, কাজের প্রতি মনোযোগ নেই। এবং উনি বললো যে ভাই ঠিক আছে, এক কাজ করি, শরীরও খুব একটা ভালো লাগতেছে না, চলেন আমরা ঘুমিয়ে পড়ি। আমরা ঘুমাতে চলে গেলাম। রাত 2টায় তখন আমরা প্রথম কুকুরের আওয়াজ শুনতে পাই। তা আমরা ভাবলাম নিচে হয়তো অনেক জায়গা খালি আছে, রামপুরা এলাকা, অনেক জায়গা খালি, কুকুর ঘোরাফেরা করতেই পারে। কিন্তু এই আওয়াজটা ধীরে ধীরে এতটাই বিকট হতে শুরু করলো রাসেল ভাই, মানে এক পর্যায়ে মনে হচ্ছিল যে এটা আমাদের আশেপাশে কোথায় আওয়াজটা হচ্ছে। আচ্ছা, কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম যে আওয়াজটা মনে হচ্ছে যে একদম আমাদের রুমের মধ্যে কুকুর ঘেউ ঘেউ করলে যেভাবে একবার আমার পাশেই কুকুর ঘেউ ঘেউ করতেছে, 2টা কুকুর, এই বুঝেই যাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম যে আমাদের বারান্দায়, 5তলায় বারান্দায় রাসেল ভাই কুকুর 2টা পায়চারি করছে এইটা হচ্ছে এবং সবচাইতে বড় ঘেউ ঘেউ twist। করছে। এইটা হচ্ছে এই ঘটনা এবং সবচেয়ে বড় twist। এতটা কুকুরগুলো এত উঁচু যে আমরা আমরা ফ্লোরে ঘুমাচ্ছি হুম। এবং আয়নার ওই পারে, মানে জানলার ওই পারে, মানে বারান্দায় যে জানলা আছে ওই পারে আমরা কুকুরকে মুভ করতে দেখতে পাচ্ছি, মানে ব্ল্যাক কালার শেডোটা মুভ করতেছে এই পাশ থেকে ওই পাশ। হুম হুম। এবং বিকট আওয়াজ। আমরা আমাদের সাধ্য মতো দোয়া, আমাদের সাধ্য মতো যত ইয়ে আছে, ওজিফা আছে, আমরা করা শুরু করলাম। এর মধ্যে কুকুরগুলো বেসিক্যালি কুকুরগুলো বলবো না, তবে তার মধ্যে একটা কুকুর ছিল, সেই কুকুরটা 2 পা জানলার উপর তুলে দিয়ে জানলাতে বাড়ি মারছে, এবং এতটা জোরে বাড়ি মারছে যে মানে মুভ করতে জানলাটা প্রকম্পিত হচ্ছে। হুম হুম হুম। এরকম করতে করতে প্রায় ফজরের আজানের সময় হয়ে যাচ্ছে, ফজরের আজানের ওয়াক্ত শুরু হয়ে গেছে। তা তখন আমরা মোটামুটি আওয়াজ কমতে শুরু করছি এবং মোটামুটি আওয়াজ বন্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ, কোনো আওয়াজ পাচ্ছি না। তা আমরা দুজনে উঠলাম, উঠে অজু করলাম, অজু করে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে কিছুটা ফর্সা যখন হচ্ছিল, তখন আমরা দরজা খুলে, মানে বারান্দার দরজা খুলে ভিতরে গেলাম। তো বারান্দায় গিয়ে আমরা যেটা দেখলাম রাসেল ভাই, সেটা হচ্ছে যে ওখানে অনেকগুলো গ্লাসের চিকন চিকন শিট রাখা ছিল, যেটা বেসিক্যালি টাইলসের মাঝখানে দেওয়া হয় বর্ডারিং করার জন্য। হুম হুম। ওই প্রত্যেকটা গ্লাস, প্রায় 50টার উপরে গ্লাস ছিল, প্রত্যেকটা গ্লাস ভাঙা, একদম টুকরা টুকরা। আচ্ছা, এতটুকুতে মানে এটাতে বোঝা, মানে একটা জিনিস ছিল যে ওখানে কুকুরগুলো মুভ করছিল এবং এটার কারণে এগুলো ভেঙেছে। সো আমরা সেদিন তৎক্ষণাৎ যা কাপড় চোপড় ছিল হাতে করে নিয়ে আমরা রুম থেকে বের হয়ে আসছি। হুম হুম। তো আর তো প্রশ্নই ওঠে না সেখানে থাকার। এবং ওনারও শরীর এরপর খুব বেশি খারাপ হয়ে যায়, উনিও সন্ধ্যা হয়তো প্রায় জ্বর চলে আসে না। হুম হুম। সেদিন আমরা বাইরে ছিলাম, 2 দিন আমরা বাইরে ছিলাম, কারণ ঢাকায় ঈদের ছুটিতে তখনও কেউ ফিরে আসেনি, আমাদের বাসায় ব্যাগ ঘোরাও সম্ভব ছিল না। হুম। 3-4 দিন পরে যখন আমরা কালিকদের সাথে সবকিছু বলার পরে ওনারা আসছে, আমরা 1 রাত শুধু ওই বাসায় আবার ছিলাম। হুম। কিন্তু সেদিন কোনো ঘটনাই ঘটেনি, কোনো সাউন্ড, কোনো কিছুই না। একদম। এবং 3-4 দিনের মাথায়, অর্থাৎ সর্বোচ্চ 10 দিন আমরা ওই বাসা রেখেছিলাম, 3 দিনের মাথায় বাসাটা ছেড়ে চলে আসে। সেটাই হচ্ছে ঘটনা। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে এই যে কুকুরটা, জি। এই কুকুরটা অনেক বড় সাইজের ছিল, এবং আপনারা যে কুকুরটার ডাক শুনতেছিলেন সেই কুকুরটার ডাক শুনতে শুনতে আস্তে আস্তে কুকুরটা একটা সময় বুঝতে পারলেন আপনাদের খুব কাছাকাছি আছে এবং আপনার বারান্দায়, এবং সেটা 5 তলা বাসা ছিল। সুতরাং কোনোভাবেই এই বারান্দায় আসার কোনো সম্ভব না। পসিবিলিটি নাই। এবং রাসেল ভাই, বারান্দায় আওয়াজটা শুরু হতো, এবং বারান্দায় যদি আওয়াজটা শেষ হতো তাহলে মোটামুটি মানে বারান্দার ঘটনাটা বুঝতে, কিন্তু এই আওয়াজটা দূর থেকে শুরু হয়ে এসে কাছে আসছে, আবার এভাবে দূরে মিলিয়ে তার গেছে। মানে দূর থেকে জিনিসটা আপনাদের বাসায় এসছে, এবং কিভাবে এসছে এরন্য মানে আমরাও জানি না, বাট ব্যাপারটা যে সামহাও এটা আপনার
মানে আপনার কাছে এসছে। তো এই জিনিসটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, এবং এটা কি মানে আমি জানি না যে আপনি কিভাবে সেই বাসায় ঢুকেছিলেন, এটা একটা রহস্যের ব্যাপার প্রথমত। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার মানে কেন আপনি ওই বাসায় এইভাবে ঢুকবেন এবং কেন রাতের বেলায় এই অদ্ভুত প্রাণীটাই বা কেন আসবে, এগুলোর সাথে রিলেশনও তো আপনি বের করতে পারেনি, একটার সাথে একটা কোনো কানেকশন নাই। হ্যাঁ, এটা তাই না? একটার সাথে একটা কোনো কানেকশন নেই, বাট আমি আগেও যেভাবে বলেছিলাম যে জি। এই জিন এবং অন্যান্য জিনিসের আসর কিছুটা মানে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এগুলোর মাধ্যমে, আগেও বলেছি। এবং আপনি খুব প্রচুর পড়াশোনা করেন এই সমস্ত জিনিস জি নিয়ে। অবশ্যই, আমি এগুলো নিয়ে খুব পড়াশোনা করি। এবং আপনি বলছেন যে এটাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ।